হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। 26 মার্চ 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে সকলকে আরও একবার স্বাগতম। স্টুডেন্টস, আজকের পর্বে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব সেগুলো অবশ্যই আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের অনেক হেল্প করবে, তোমাদের প্রিপারেশন জার্নিতে অনেক কনফিডেন্স তৈরি করবে। সো অবশ্যই প্রতিদিনের এরকম কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করতে কিন্তু ভুলবে না। তোমাদের জন্য প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে। যারা এই ভিডিওটি রেকর্ডেড দেখছো তাদের সকলকে বলি, সকাল 6টাতে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হয় লাইভ এই চ্যানেলেই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চাকরির পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই ডাউনলোড করে ফেলো। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি, যেটি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ সংক্ষেপে SHG এর সঙ্গে ব্যাংকিং পরিষেবার সফল সংযোগ স্থাপনের জন্য সম্প্রতি কোন ব্যাংক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে? সঠিক উত্তর হবে কর্ণাটক গ্রামীণ ব্যাংক। কর্ণাটক গ্রামীণ ব্যাংক গেটস ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন SHG ব্যাংক লিঙ্কেজ। SHG মানে সেলফ হেল্প গ্রুপ, যেগুলোকে আমরা স্বনির্ভর গোষ্ঠী বলছি, সেই স্বনির্ভর গোষ্ঠীর সাথে ব্যাংকিং পরিষেবার সংযোগ বা লিঙ্কেজের কারণে সম্প্রতিকালে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে কর্ণাটকা গ্রামীণ ব্যাংক। এরপরের প্রশ্ন, ক্রীড়া জগৎ থেকে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স। ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এখানে স্বর্ণপদক জয়ী করেছেন কিপা মোরে। তো সেই স্বর্ণপদক জয়ী মেরো কোন রাজ্যের বাসিন্দা? কিপা মেরো তিনি যে রাজ্যের বাসিন্দা সেটি হলো অরুণাচল প্রদেশ রাজ্য, ভারতের সব থেকে পূর্ব দিকে অবস্থিত একটি রাজ্য। এই নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ রাজ্যের কিপা মেরো রিসেন্টলি ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কিপা মেরো অফ অরুণাচল প্রদেশ উইন্স গোল্ড ইন ওমেন্স জ্যাভলিন F12। তো মহিলাদের যে জ্যাভলিন থ্রো হয় সেই জ্যাভলিন থ্রো ইভেন্টের F12 বিভাগে তিনি ডিয়ার স্টুডেন্টস একটা গোল্ড বা স্বর্ণ পদক জিতেছেন। চলো অরুণাচল প্রদেশ রাজ্য সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখো। এই রাজ্যটা কোথায় আছে? উত্তর পূর্ব ভারতে, মায়ানমার এবং তিব্বতের সাথে আমরা দেখব অরুণাচল প্রদেশের সীমানা আছে। এবং অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর। রাজ্যপাল বর্তমানে কাইওয়াল্লা ত্রিবিক্রম পারনায়েক, আর বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তৃতীয়বারের জন্য বা তৃতীয় টার্মের জন্য তিনি সেখানকার মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন সম্প্রতি কয়েক বছর আগে। তো তিনি 3বার পরপর অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে আসছেন। তো এখানে পেমা খান্ডু সেখানকার মুখ্যমন্ত্রী। চলো এর পরেরটা, সম্প্রতি ভারত সরকার কাকে সেবি এর পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত করেছে? সেবি মানে জানো তোমরা নিশ্চয়ই, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা বিভিন্ন শেয়ার মার্কেটে যারা বিনিয়োগকারী থাকে তাদেরকে সিকিউরিটি প্রোভাইড করে। সেই সেবির পূর্ণকালীন ফুল টাইম মেম্বার সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সম্প্রতিকালে সেবির যিনি পূর্ণকালীন সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি হলেন KV রমনা মূর্তি। গভর্নমেন্টস অ্যাপয়েন্টস KV রমনা মূর্তি অ্যাজ সেবি হোল টাইম মেম্বার। সেবি সম্পর্কে কয়েকটা তথ্য জেনে রাখো। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি, এটা হচ্ছে সেবির ফুল ফর্ম। সেবিকে আমরা অনেক সময় ভারতের মার্কেটের ওয়াচডগ বলে থাকি, শেয়ার মার্কেটের ওয়াচডগ তাকে বলা হয়। এটা 1988 সালে প্রথম গঠিত হয়েছিল সেবিটা। পরবর্তী সালে 1992 সালে আসে সেবি আইন বা সেবি অ্যাক্ট। সেই সেবি অ্যাক্টের মাধ্যমে আমরা দেখব সেবিটা বিধিবদ্ধতা লাভ করেছিল কত সালে? 1992 সালে। এর সদর দপ্তর অবস্থিত আছে মুম্বাই, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া সেখানে। এবং বর্তমানে চেয়ারম্যান হচ্ছে তুহিন কান্ত পান্ডে, সেবির বর্তমান চেয়ারম্যান পদে আছেন। ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বা যেটাকে আমরা ইউসিসি বলছি সেই ইউসিসি বিল পাস করেছে? সংবিধানে আছে ইউনিফর্ম সিভিল কোডের কথা, এটাকে বাংলায় আমরা অভিন্ন দেওয়ানি বিধি বলি, মানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য একটা সেম দেওয়ানি বিধি। এটা ভারতের সংবিধানের ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে পড়ে।
এর অংশ, এখানে কিন্তু ইউসিসির কথা বলা হয়েছে। সাথে সাথে আমরা দেখব এটা যে আর্টিকেলের মধ্যে আছে সেটা হচ্ছে 44 নম্বর ধারা। তো 44 নম্বর ধারা যেটাকে আমরা ইউসিসি বলছি, সেটা কোন রাজ্য রিসেন্টলি পাস করেছে তাদের বিধানসভাতে? রাইট অ্যান্সার হচ্ছে গুজরাট রাজ্য। স্যার ব্যাপারটা বুঝলাম না, ভালো করে দেখো। হিস্টোরিক স্টেপ নিয়েছে গুজরাট। আফটার উত্তরাখণ্ড, গুজরাট পাসেস ইউনিফর্ম সিভিল কোড বিল। এর আগে গুজরাট রাজ্য কিন্তু উত্তরাখণ্ড রাজ্য প্রথম রাজ্য ভারতের যারা ইউনিফর্ম সিভিল কোডটা পাস করেছিল। গুজরাট হচ্ছে ভারতের দ্বিতীয় রাজ্য যারা ইউনিফর্ম সিভিল কোডটা পাস করেছে। ঠিক আছে। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড হলো ভারতের সমস্ত নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি। অভিন্ন দেওয়ানি বিধি মানে কি? এটি এমন একটি আইন যা সমস্ত ধর্ম, জাতি বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকদের যে ব্যক্তিগত জীবনের যে সমস্ত বিষয়, যে সমস্ত ঘটনা, লাইক বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ, এইগুলোকেই আমরা দেওয়ানি বিধি বলি। এই দেওয়ানি বিধির জন্য একই নিয়ম সকল ধর্মের জন্য। এখন যদি দেখি ভারতের ম্যাক্সিমাম স্টেটে কি হয়, হিন্দুদের জন্য একরকম বিবাহ আইন থাকে, মুসলিমদের জন্য একরকম থাকে, তাই তো? তো তেমনই আমরা যদি দেখি অভিন্ন দেওয়ানির মাধ্যমে কি সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য একটা সেম দেওয়ানি বিধি থাকার কথা বলা হয়েছে। এটা অবশ্য যে মানে আদালত কর্তৃক যে বলবৎযোগ্য তা নয় যে লাগাতেই হবে বা এই বিলটা পাস করতেই হবে প্রতিটা রাজ্যের, কম্পালসারি নয়। তো প্রথম উত্তরাখণ্ড এই ইউনিফর্ম সিভিল কোডটা পাস করে, তারপর গুজরাট দ্বিতীয় রাজ্য হিসাবে পাস করেছে। এই নিয়ম কার্যকর কথা তারা বলেছে রিসেন্টলি। অলরাইট, চলো এরপরের প্রশ্ন দেখি। 5 নম্বর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি তথ্য অনুযায়ী কয়লা সঞ্চয়ের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? গতদিনে আমরা দেখেছি ভারত ইতিমধ্যে 1 বিলিয়ন টন কয়লা উত্তোলনের মাইল ফলক অর্জন করেছে, যেটা আমাদের ভারতবর্ষের যে এনার্জি সিকিউরিটি সেটাকে আরো কিন্তু ভালো করেছে। এবারে দেখো, ভারতবর্ষ কয়লা সঞ্চয়ের দিক থেকে পুরো বিশ্বের মধ্যে 5th পজিশন বা পঞ্চম পজিশনে আছে। কোথায় পাচ্ছি? 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, পঞ্চম 5th পজিশনে ভারত আছে পুরো বিশ্বের মধ্যে। ইন্ডিয়া হোল্ডস 5th লার্জেস্ট কোল রিজার্ভ। এর আগেও ভারত কিন্তু 5th লার্জেস্ট অর্থাৎ পঞ্চম বৃহত্তম কয়লা সঞ্চয়কারী দেশ ছিল পুরো বিশ্বের মধ্যে ইন দ্য ওয়ার্ল্ড। কোল মিনিস্টার জি কিষান রেড্ডি লোকসভাতে কিন্তু এটা বলেছেন। তো তার বক্তব্য বা তার তথ্য অনুযায়ী, তার স্পিচ অনুযায়ী আমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা করেছি। চলো এর পরের প্রশ্ন। 2026 সালে আরো একটা সংশোধনী বিল এসেছে, যেটা হচ্ছে 2026 সালের সংশোধনী বিলে ট্রান্সজেন্ডারদের পরিচয়ের জন্য বা পরিচয়ের ক্ষেত্রে কোন গুরুত্বপূর্ণ অধিকারটি বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে? এখনকার দিনে যারা ট্রান্সজেন্ডার হয়, এলজিবিটি কিউ যাই বলো, যারা হয়ে থাকে, তারা কিন্তু নিজেদেরকে নিজেরা কি করতে পারে? কনসিডার করতে পারে যে আমি গে, আমি লেসবিয়ান, ইত্যাদি ইত্যাদি। তো ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি একটা সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে কেন্দ্রে, যে সংশোধনী বিলের মাধ্যমে বলা হচ্ছে যে স্বনির্ধারিত লিঙ্গ পরিচয়ের অধিকার এটা বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে কেউ যদি তোমার হচ্ছে থার্ড জেন্ডার হয় বা কেউ যদি জেন্ডার পরিচয় কেউ যদি দিতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে কিন্তু ডিয়ার স্টুডেন্ট সেই অঞ্চলের যিনি ডিএম থাকবেন, সেই ডিএম এর কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যে সে কোন জেন্ডারের। ডিএম এর কাছ থেকে সার্টিফিকেট নিলেই তারপরে তার কিন্তু জেন্ডারটা তোমার হচ্ছে এটা উত্থাপন করা হয়েছে। ঠিক আছে, বিলটা সবে উত্থাপন করা হয়েছে। তো লোকসভা টেক্স আপ ট্রান্সজেন্ডার পারসন অ্যামেন্ডমেন্ট বিল 2026 ফর কনসিডারেশন অ্যান্ড পাসিং। তো আমরা যদি দেখি বিবেচনা করার জন্য এবং পাস করার জন্য এটা কিন্তু ট্রান্সজেন্ডার যে পারসন বা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য অ্যামেন্ডমেন্ট বিল তোলা হয়েছে। এটার মাধ্যমে একটা বিশেষ বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যেটা উত্থাপন করা হয়েছে। ঠিক আছে, স্বনির্ধারিত লিঙ্গ পরিচয়ের অধিকার এটা বাতিল করার কথা বলা হয়েছে। তাহলে তারা লিঙ্গ পরিচয় কিভাবে দেবে? তাদেরকে ডিএম এর কাছ থেকে সার্টিফিকেট আনতার কথা বলা হয়েছে এই বিলটার মধ্যে। চলো এর পরেরটাতে আসি। সম্প্রতি তাকে ওপেন এআই এর এশিয়া প্যাসিফিক বা অ্যাপ্যাক যেটাকে বলা হচ্ছে এই অঞ্চলের প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে। ওপেন এআই সেই কোম্পানি আমরা দেখেছি যারা চ্যাট জিপিটি তৈরি করেছে, তাই তো? তো সেই ওপেন এআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন তিনি হলেন কিরণ মানি। কিরণ মানি টু জয়েন ওপেন এআই টু লিড এশিয়া প্যাসিফিক অপারেশন। ওপেন এআই এর এশিয়া প্যাসিফিক অপারেশনটা তিনি লিড করবেন। সম্প্রতিকে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। টি20 ইন্টারন্যাশনাল, বুঝতে পারছো? টি20 আন্তর্জাতিক, যার একটা ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি হয়ে গেল আমাদের ভারতে, সেই টি20 ইন্টারন্যাশনালে সব থেকে ইয়াংগেস্ট পার্সন হিসাবে, ইয়াংগেস্ট ওমেন হিসাবে, মহিলা হিসাবে যিনি
রিসেন্টলি সেঞ্চুরি করেছেন তিনি হচ্ছেন ফেনি উষা গুশিমানিন্দে, ঠিক আছে, উতাগুশি মানিন্দে। রাওয়ান্ডাস ফ্যানি উতাগুশি মানিন্দে, রাওয়ান্ডা দেশের তিনি একজন ক্রিকেটার, বিকামস ইয়াংগেস্ট টু স্কোর T20I সেঞ্চুরি। উতাগুশি মানিন্দে এজড 15 ইয়ার্স অ্যান্ড 223 ডেজ, অর্থাৎ 15 বছর 223 দিন তার মাত্র বয়স। এই বয়সে তিনি একটা সেঞ্চুরি করেছেন, যেটা ইয়াংগেস্ট এভার T20 ওয়ার্ল্ড কাপ বা T20 ইন্টারন্যাশনাল বা T20 আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব থেকে ইয়াংগেস্ট সেঞ্চুরিয়ান তিনি হয়েছেন রিসেন্টলি। চলো এরপরেরটা দেখি। 2026 সালের জন্য বিশ্বের শীর্ষ পূর্ণ পরিষেবা প্রদানকারী বিমান সংস্থা হিসাবে নাম ঘোষণা করা হয়েছে কার? সিঙ্গাপুর এয়ারলাইন, কাতার এয়ারওয়েজ, এমিরেটস নাকি ক্যাথি প্যাসিফিক? কোন এয়ারলাইন্সটা বিশ্বের পূর্ণ পরিষেবা প্রদানকারী বিমান সংস্থা হিসাবে নাম ঘোষণা করা হয়েছে? সেটি হলো কাতার এয়ারওয়েজ। বুঝতে পারছো? কাতার এয়ারওয়েজ হ্যাজ বিন নেমড দ্য টপ ফুল সার্ভিস ক্যারিয়ার ইন দ্য 2026 গ্লোবাল এয়ারলাইন র্যাঙ্কিং। 2026 এর গ্লোবাল বা বিশ্ব এয়ারলাইন র্যাঙ্কিং এ কিন্তু এটা বিশ্বের টপ মানে শীর্ষ সেলফ সার্ভ ক্যারিয়ার বা শীর্ষ পূর্ণ পরিষেবা প্রদানকারী বিমান সংস্থায় পরিণত হয়েছে। এছাড়াও এই সংস্থাটা 2025 সালেও আমরা দেখব বেস্ট এয়ারলাইনের খেতাবটা জিতেছিল। হ্যাঁ, একদমই বিশ্বের মধ্যে সব থেকে বেস্ট পরিষেবা প্রদানকারী এয়ারলাইন পরপর 2 বছর হচ্ছে কাতার এয়ারওয়েজ। এরপরেরটা, সম্প্রতি কোন গোষ্ঠী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা যাকে আমরা আরসিবি বলি, সেই আরসিবি আইপিএল এর একটা টিম, হ্যাঁ 2025 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কারা? আইপিএল জয়ী হয়েছে বা বিজয়ী দল আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই দলের পূর্ণ মালিকানা অধিগ্রহণ করেছে রিসেন্টলি কোন কোম্পানি? চলো সঠিক উত্তর হচ্ছে আদিত্য বিড়লা গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপ বাইস ফুল ওনারশিপ অফ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের পূর্ণ মালিকানা তারা অধিগ্রহণ করেছে। দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আদিত্য এরকম বড় বড় কোম্পানি, যেহেতু প্রচুর মানে কয়েক বিলিয়ন টাকার একটা কোম্পানি আরসিবি, হ্যাঁ ঠিক আছে, তো এই বড় কোম্পানিটা একা কিন্তু কোনো কোম্পানি বাই করেনি। এখানে পূর্ণ মালিকানা মানে কি, যে কোম্পানির কাছে বেশি স্টেক থাকবে সেই কোম্পানিকে পূর্ণ মালিকানা বলা হবে, বুঝেছো? এছাড়াও আরো অনেক কোম্পানি আছে যারা কিন্তু এখানে শেয়ার নিয়ে রেখেছে এই কোম্পানিটার মধ্যে, এই আরসিবির মধ্যে। সো বলা হচ্ছে দা কনসোর্টিয়াম কোম্পানিজ, কনসোর্টিয়াম মানে হচ্ছে সহযোগী সংস্থা, ঠিক আছে? তো আদিত্য বিড়লা গ্রুপের সাথে সাথে বেশ কয়েকটা এরকম কনসোর্টিয়াম কোম্পানিজ আছে, মানে সহযোগী কয়েকটা কোম্পানি মিলে কিন্তু এটার ওনারশিপ রিসেন্টলি তারা নিয়েছে। সবচেয়ে বেশি স্টেক অবশ্য আদিত্য বিড়লা গ্রুপের আছে। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, হ্যাঁ টাইমস গ্রুপ, এছাড়া বোল্ট ভেঞ্চার বা বোল্ট ইটিসি বা ইত্যাদি কোম্পানি এর কিন্তু স্টেক নিয়েছে রিসেন্টলি। তো খুব ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে তাহলে আজ থেকে, আদিত্য বিড়লা গ্রুপ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সব থেকে বড় শেয়ার হোল্ডার, সব থেকে পূর্ণ মালিকানা তারা অধিগ্রহণ করেছে রিসেন্টলি। এই ছিল আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা 10টি কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করলাম। আশা করবো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুব হেল্প করছে তোমাদের পরীক্ষা প্রিপারেশনে। আর এরকম প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকো ফর অল এক্সাম, সমস্ত এক্সামের জন্য তোমরা এই সেশনটিকে প্রতিদিন দেখতে পারো। সকলে প্রতিদিনের ক্লাসটি একটু শেয়ার করবে, যাতে অন্যান্য অনেক স্টুডেন্টস অল ওয়েস্ট বেঙ্গলের সকলেই কিন্তু আমাদের ক্লাসের ফ্রি ক্লাসের লাইভ যে আমাদের লাভ সেটা ওঠাতে পারে। তো অবশ্যই সকলে শেয়ার করবে। চলো আজকে আমরা জিকে প্রশ্ন উত্তরে আসবো। TWS একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো চলছে, যারা এখনো ডাউনলোড করোনি ডাউনলোড করো এবং অ্যাডমিশন নিয়ে ফেলো। প্রথম প্রশ্ন আমরা দেখি, টাইটেনিয়াম। টাইটেনিয়াম এটির পারমাণবিক সংখ্যা কি? এটা হচ্ছে টাইটেনিয়ামের সংকেত। টাইটেনিয়ামের সংকেত হচ্ছে Ti। টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এটা খুব কিন্তু একটা মজবুত আমরা বলতে পারি মৌল বা মজবুত একটা ধাতুর মধ্যে পড়ছে টাইটেনিয়ামটা, খুব মজবুত এই ধাতুটা। এখন টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। টাইটেনিয়ামের একটু ব্যবহার জেনে রাখো। এর ব্যবহার কোথায়? টাইটেনিয়ামের ব্যবহার খুব ইম্পর্টেন্ট ভাবে জেনে রাখতে হবে। টাইটেনিয়াম ব্যবহার করা হয় বিমানের কাঠামো নির্মাণে, বিমানের কাঠামো নির্মাণে, মহাকাশযানে,
অথবা যে সমস্ত সমুদ্র যান থাকে সেখানে, চিকিৎসা চিকিৎসা সামগ্রী বা সরঞ্জাম তৈরি করতে এটার ব্যবহার করা হয়। ঠিক আছে, চিকিৎসা সরঞ্জাম, মহাকাশযান, বিমানের কাঠামো নির্মাণে, এগুলো হচ্ছে প্রধান ব্যবহার টাইটেনিয়ামের। পরেরটা, বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের একটি সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যের বিখ্যাত শাসক কৃষ্ণদেব রায়, তিনি তেলেগু ভাষায় কোন কালজয়ী গ্রন্থটি রচনা করেন? কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। ঠিক আছে, শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায়। এবং তার লেখা একটা বিখ্যাত তেলেগু মহাকাব্য অমুক্ত মাল্যদা। এছাড়া রাজতরঙ্গিনীকে লেখে কলহন লেখে, কলহনের লেখা রাজতরঙ্গিনী। হর্ষচরিত লেখে বানভট্ট হর্ষচরিত রচনা করে। আর অষ্টাধ্যায়ী হচ্ছে পাণিনির রচিত একটা গ্রন্থের নাম অষ্টাধ্যায়ী। এর পরবর্তী প্রশ্ন, ভারতের প্রখ্যাত প্লেব্যাক গায়ক কুমার শানু এর আসল নাম কি? কুমার শানু ভারতের বিখ্যাত একজন প্লেব্যাক সিঙ্গার, নাম তো শুনেছো। তো তার আসল নাম কি? কুমার শানু কিন্তু তার আসল নাম নয়, এটা তার স্টেজ নেম। এই নামটা তিনি ব্যবহার করেছেন সঙ্গীত জগতে, কিন্তু তার যে প্রকৃত নাম সেটি হচ্ছে কেদারনাথ ভট্টাচার্য। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। চলো এর পরেরটা দেখি আমরা। এটা কোন দুটি মহাসাগর পানামা খাল দ্বারা যুক্ত হয়েছে? পানামা খাল রিসেন্টলি খবরে এসেছে, সম্প্রতি খবরে এসেছে, মানে এটাও একটা ওয়ান অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে আসে। আমরা জানি স্ট্রেট অফ হরমুজ সেটা বন্ধ থাকার কারণে এই পানামা খালটাতে কিন্তু ট্রাফিক বেড়ে গেছে জাহাজের। পানামা খাল দুটি স্থানকে যুক্ত করে, সেটি হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। নিচের কোনটি কোন রংটির প্রিজমের বিচ্যুতি সর্বাধিক? প্রিজম যেটা থাকে সেই প্রিজমে বিচ্যুতি সব থেকে বেশি কোন রংটির? দেখো, প্রিজমের মধ্য দিয়ে যখন কোনো সাদা লাইটকে তুমি ফেলবে তখন সেটা 7টি রঙে ভেঙে যাবে, তাই তো? 7টি রঙে যে ভাঙবে, এই 7টি রঙের মধ্যে সবচেয়ে বেশি যেটার বিচ্যুতি হবে সেটি হচ্ছে বেগুনি আলো। আর মনে রাখবে সব থেকে কম বিচ্যুতি কার হবে? সবচেয়ে কম বিচ্যুতি হবে কোন আলোর? লাল আলোর। ঠিক আছে, লাল আলোর বিচ্যুতি বা বিক্ষেপণ সব থেকে কম হয়। এর পরের প্রশ্ন এটি, মানব মস্তিষ্কের কোন প্রধান অংশের অধীনে হাইপোথ্যালামাস অবস্থিত আছে? হাইপোথ্যালামাস মানব মস্তিষ্কের ঠিক কোথায় থাকে? মানব মস্তিষ্কের হাইপোথ্যালামাস আমাদের ক্ষুধা, নিদ্রা, তাই তো, ইত্যাদি কিন্তু নিয়ন্ত্রণ করে। কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস বা হাইপোথ্যালামাস। সরি, থ্যালামাস আলাদা, হাইপোথ্যালামাস আলাদা। তো করে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস অবস্থিত আছে মানব মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক যেটা আছে সেখানে। আঘাসানি মোহনা রামসার সাইট ভারতের কোন রাজ্যে আছে? 2024-এ রামসার সাইট ঘোষণা হয় এটির। রামসার সাইট ঘোষণা, ঠিক আছে, আঘাসানি মোহনা। এইটা যে রামসার সাইট আমাদের ভারতবর্ষের, এই আঘাসানি মোহনা রামসার সাইট আছে কর্ণাটক রাজ্যে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। ভারতের সংবিধান দিবস বা কনস্টিটিউশন ডে প্রতি বছর কবে পালিত হয়? সংবিধান দিবস আমরা পালন করি ফর দ্য কমেমোরেট অফ রিসিভিং আওয়ার কনস্টিটিউশন ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাই তো? আমাদের যে কনস্টিটিউশন সেটা রিসিভড হয়েছিল আমাদের কোথায়? ভারতের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি যেটাকে আমরা বলছি গণপরিষদ, সেই গণপরিষদে। কবে সেটা? সেটি হচ্ছে 1949 সালে গণপরিষদে
সংবিধান গৃহীত হয় সর্বসম্মতিতে। ঠিক আছে, এবার যে দিনটাতে হয়েছিল সেটা হচ্ছে 26শে নভেম্বর। সেই কারণে 26শে নভেম্বরটা আমরা ভারতের সংবিধান দিবস পালন করি। অবজেক্টিভ রেজুলেশন কে পাশ করেছিলেন? চলো আরো একটা আমাদের সংবিধান এর প্রশ্ন, যাকে প্রস্তাবনার জনকও বলা হয়, কারণ অবজেক্টিভ রেজুলেশনটা হচ্ছে পরবর্তীতে প্রস্তাবনায় পরিণত হয়। ঠিক আছে, অর্থাৎ প্রস্তাবনার ভিত্তি স্থাপন করে কে, বা প্রস্তাবনা যেটা ছিল সেই প্রস্তাবনা, খুব ইম্পর্টেন্ট এটা জেনে রাখবে, প্রস্তাবনাটা যেটা প্রথমে উত্থাপন করেছিলেন অবজেক্টিভ রেজুলেশন হিসাবে জওহরলাল নেহেরু। হ্যাঁ, গণপরিষদে এটা উত্থাপন করা হয়, যেটা পরবর্তীতে গিয়ে প্রস্তাবনা হিসাবে পরিচিতি লাভ করে, বা প্রস্তাবনার ভিত্তি বলা যেতে পারে অবজেক্টিভ রেজুলেশনটা। চলো, এটা বাড়ির কাজ। দক্ষিণাত্য মালভূমি তথা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, ইচ অ্যান্ড এভরিবডি কমেন্টে জানাবে। কয়লা কার্বনের উপস্থিতির উপর ভিত্তি করে কোন ধরনের কয়লাকে সর্বশ্রেষ্ঠ মানের কয়লা বলা হয়? কয়লায় কার্বন থাকে, জানো তো? কয়লায় যে কার্বন থাকে, যে কয়লায় সব থেকে ভালো বেশি কার্বন থাকে, সেই কয়লা সবচেয়ে বেশিক্ষণ জ্বলে, সবচেয়ে বেশি পাওয়ার তৈরি করে, সবচেয়ে বেশি পরিমাণে সেখান থেকে এনার্জি রিলিজ হয়। তো ব্যাপার হচ্ছে, কয়লায় কার্বনের উপস্থিতির উপর ভিত্তি করে কোন ধরনের কয়লা সবচেয়ে শ্রেষ্ঠ মানের কয়লা বলা হয়? সেটি হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা। এর ভিতরে, এর মধ্যে অ্যান্থ্রাসাইট কয়লার মধ্যে না 80% থেকে শুরু করে 90%, কোনো কোনো জায়গাতে 95ও লেখা থাকবে, এর ভিতরে কার্বন থাকে। এবং এই কয়লাটা খুব রেয়ার কয়লা, মানে সবচেয়ে বেশি, খুব বেশি পাওয়া যায় তা নয়, এটা কম পাওয়া যায় পৃথিবীতে। কুচকুচে কালো ধরনের হয়, কুচকুচে কালো কয়লা হয় এটা। চলো, এর পরেরটা হচ্ছে এটি, ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি? এই চান এভরিবডি এটার উত্তর করো। পিঙ্ক সিটি আমরা কাকে বলছি? সেটি হচ্ছে জয়পুর। কোথায় আছে জয়পুর? রাজস্থানে অবস্থিত আছে। রাজস্থানের একটি শহর হচ্ছে জয়পুর। রাজস্থানের শহর বলতে রাজধানী শহর এটা রাজস্থানের, তাই না? রাজস্থানের রাজধানীর নাম কি? জয়পুর। বৈদ্যুতিক পাখার গতি কমানো বা বাড়ানোর জন্য কোন যন্ত্রটির ব্যবহার করা হয়? এই সিজনটাতে এটা খুব ব্যবহার করা হয়, যখন ঠান্ডা গরম একটা পরিস্থিতি থাকে। বিশেষ করে বৈদ্যুতিক পাখার গতি কমানোর জন্য ব্যবহার করা হয় রেগুলেটর। সিলিন্ডারের ভিতরে এলপিজি কি অবস্থায় থাকে? এলপিজি মিন্স হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর ভিতরে এলপিজি যেটা থাকে সেটা ডিয়ার স্টুডেন্টস উচ্চ মানের তরল অবস্থায় থাকে। হ্যাঁ, সিলিন্ডারের ভিতরে এলপিজি কেমন থাকে? তরল অবস্থায় থাকে। দেখবে সিলিন্ডার নাড়া দিলে কিন্তু একটা, মানে জল যেমন নড়লে একটা আওয়াজ হয়, হ্যাঁ, জল যেমন তুমি ঝাঁকালে যেমন একটা আওয়াজ হয়, সিলিন্ডারের ভিতরেও কিন্তু আওয়াজ হয়। বাট সিলিন্ডার থেকে যখন গ্যাস বার হয় তখন সেটা গ্যাস ফর্মে বার হয়, তাই তো? এলপিজিটা যখন বার হয় তখন গ্যাস ফর্মে বার হয়। কেন এটা থাকে? কারণ ওখানে উচ্চ চাপ দিয়ে ওটা তরল অবস্থায় রাখা থাকে। জনপ্রিয় বাংলা কবিতা বনলতা সেন কার রচনা? বাংলা সাহিত্যে খুবই জনপ্রিয় একটা কবিতা বনলতা সেন রচনা করেছিলেন জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি তাকে আমরা বলে থাকি। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? জীবনানন্দ দাশকে বলছি। পরবর্তী প্রশ্ন এটি 16 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে আসামে মকর সংক্রান্তি ড্যাশ নামে পরিচিত। আসাম রাজ্যে পুরো ভারতে যখন মকর সংক্রান্তি পালন করা হয়
তখন আসামে এই মকর সংক্রান্তিটার একটা আলাদা নাম আছে, পিরলা, পান্ডুগা, মাঘ বিহু, ওগাম এবং কাইলপোদ। এটাকে কি বলা হয়? আসাম রাজ্যে আমরা দেখব মকর সংক্রান্তিকে বলা হয় মাঘ বিহু। এই মাঘ বিহুর আরেকটা নাম আছে, এটা জানুয়ারি মাসে পালিত হয়, জানুয়ারি মাসে পালিত হয় মাঘ বিহুটা। এর আরেকটা নাম আছে, অন্য একটা নাম আছে, এর অন্য নাম হচ্ছে ভোগালী বিহু। ভোগালী বিহু নামেও এটা পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? নেক্সট কোশ্চেন, ভারতের নেপোলিয়ান হিসাবে যিনি পরিচিত ছিলেন তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত, তাই তো? এরপরের প্রশ্ন, কোন করটি স্নায়ু মানুষের শ্রবণ এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা পালন করে? যে করটি স্নায়ুটি মানুষের শ্রবণ এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে অডিটরি, মাফ করবে, অডিটরি। তো অডিটরি বলে এই যে স্নায়ুটা আছে, করটি স্নায়ু, টোটাল করটি স্নায়ু আমাদের মানব দেহে কতগুলি আছে বলো তো দেখি? করটি স্নায়ুর সংখ্যা যদি বলা হয়, মানব দেহে মোট মোট করটি স্নায়ু কতগুলি? মোট আমরা জানি 12 জোড়া, অর্থাৎ 24টা করটি স্নায়ু থাকে, তাই তো? তো 24টা করটি স্নায়ু বা 12 জোড়া করটি স্নায়ু আছে, তার ভিতরে একটা হচ্ছে অডিটরি। অডিটরিটা মেবি 8 নম্বর তোমার হচ্ছে করটি স্নায়ু, ঠিক আছে? চলো এরপরের প্রশ্নটা দেখি। ইউএনওর সদর দপ্তর কোথায় আছে? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত আছে। সর্বজনীন মহাকর্ষ সূত্র কে প্রকাশ করেছিলেন? সর্বজনীন মহাকর্ষ সূত্র যিনি প্রকাশ করেছিলেন তিনি হলেন আইজ্যাক নিউটন। চলো সকলে ক্লাসটিতে লাইক করবে এবং অবশ্যই আমাদের ফলো করবে টেলিগ্রামে। সেখান থেকে আমরা সমস্ত কিন্তু ভিডিও নোটিফিকেশন তোমাদের দিয়ে থাকি, সমস্ত ভিডিও লিংক প্রতিদিনের রুটিন প্রোভাইড করা হয়। তো যুক্ত না হলে যুক্ত হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করো এবং তোমার পছন্দসই ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে আজই অ্যাডমিশন নিয়ে ফেলো। ভালো থাকবে সকলে, বাই।